রাজামশাই কেবলই বলেন ভারী অসুখ, কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন, কিছুতেই কিছু হলো না। মাথায় বরফ দেওয়া হলো, পেটে সেঁক দেওয়া হলো, পায়ে জোক লাগানো হলো, মাদুলি বাঁধা হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। না, এটা আমি বুঝতে পারছি যে হাল্লা বলে যারা এখন রয়েছেন আমার সঙ্গে, তারা হয়তো বুঝতে পারছেন না যে আমি কেন হঠাৎ করে এই কথাগুলো বলছি। আবার কেউ কেউ হয়তো বুঝতেও পারছেন যে কেন বলছি। যারা বুঝতে পারছেন না তাদের আমি বোঝাবো না, আর যারা বুঝতে পারছেন তাদের জন্য বলি যে রাজামশাইয়ের কোথায় অসুখ আজকে এই 1 ঘন্টার প্যানেলে সেটা বার করতে পারবো কিনা জানি না, কিন্তু যারা এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বোধহয় জানেন যে রাজামশাইয়ের কোথায় ঠিক অসুখটা হয়েছে। এখানে কে রাজামশাই আর কি তার অসুখ আমি জানি, আমার দর্শক সেটা জানেন, সেটা বুঝতে পারছেন। যাই হোক, আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছে এবং আপনারা জানেন, যদিও নতুন করে বলার দরকার নেই, তাও আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য আজ থেকে হাল্লা বল সন্ধে 7টায়। তো 7টা যখন বাজে আপনাদের হাতে নিশ্চয়ই, অনেকের হাতে নিশ্চয়ই চায়ের কাপ আছে। তো চায়ের কাপ নিয়েই চলুন শুরুতে এই প্রতিবেদনটা দেখি, যেখানে রাজামশাইয়ের এই অসুখ বদ্যি পাওয়া যাচ্ছে না। আর এই রাজামশাইয়ের অসুখের কথা এর আগেও তো দেখেছিলাম, যে সময় এটা বলা হয়েছিল যে প্রেসক্রিপশন ব্ল্যাঙ্ক, সেখানে বদ্যি সই করে দিয়েছিল। সেই এক বিতর্ক, আর আজকে আরও এক বিতর্ক। এই বিতর্কের কথা জানাবো বিস্তারিত। তার আগে এই রাজাবাবুর আগের শরীর খারাপের ইতিহাসটা একটু তুলে ধরি। সাল 2022, মাস অগাস্ট। গরু পাচার মামলায় হাজিরা দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলকে 10ম সমন পাঠিয়েছিল সিবিআই। শারীরিক অসুস্থতার কারণ দেখে কেষ্ট বারবার এড়িয়ে গিয়েছিলেন হাজিরা। 10ম সমনের পর বোলপুর মহকুমা হাসপাতালের 5 চিকিৎসকের একটি দল গিয়েছিল তার বাড়িতে তার স্বাস্থ্য পরীক্ষা করতে। নেতৃত্বে ছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। সাদা কাগজে অনুব্রতকে 14 দিনের বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন তিনি। খবর চাউ হতেই চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী বলেছিলেন তিনি অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন হাসপাতালের সুপারের নির্দেশে। বেড রেস্ট লিখেছিলেন অনুব্রতর অনুরোধে। সুপারের নির্দেশ ছিল যে অনুব্রত মণ্ডল খুব অসুস্থ, আপনি চলে আসুন অনুব্রত মণ্ডলের বাড়িতে। অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে সেখানে গিয়ে ওনাকে চেক আপ করুন। এখানে গিয়ে দেখি ওনার কিছু কিছু শারীরিক অসুস্থতা আমি লক্ষ্য করেছি এবং উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, বিং সভাপতি, ওনার নিজের বাড়িতে যে আমাকে 14 দিনের বেড রেস্ট লিখে দিন। একসময় যে অনুব্রতর অসুস্থতার নকল নথি বানাতে সরকারি চিকিৎসকদের পাঠানো হতো তার বাড়িতে, এখন সেই অনুব্রতর বাড়িতে তলবের নোটিশ নিয়ে যাচ্ছে পুলিশ। বোলপুরের আইসিকে অশ্লীল ভাষায় গালিগালাজ, তার মা ও স্ত্রীর প্রসঙ্গে সম্মানহানিকর অশ্রাব্য মন্তব্য করার দায় এবার অভিযুক্ত কেষ্ট। রোজ পুলিশে তলব, রোজ অসুস্থতার অজুহাত। পুলিশ কি কেষ্টর অসুস্থতাকে বিশ্বাস করছে না? না হলে অসুস্থ জনকে কেন পরদিনই ফের তলব, নাকি পুরোটাই নাটক? এভাবেই শনি রবি কাটিয়ে দেওয়া, সোমবারে আদালতে আগাম জামিন চাওয়ার সুযোগ করে দেওয়া। ফোন কাণ্ডে বিপাকে শুধু কেষ্টই নয়, পাঁকে পড়ে গিয়েছে পুলিশও। ক্ষমা চাওয়ার ভিডিওতে কেষ্ট বলেছেন, পুলিশ যখন বিপদে পড়েছে পুলিশ কর্তারা তার সহযোগিতা চেয়েছেন, তখনই নাকি পাশে পেয়েছেন তাকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই, এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপি হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি দাঁড়াই। অনুব্রত মণ্ডল প্রশাসনের কে? কোনো দিনই কি তিনি ছিলেন কোনো প্রশাসনিক পদে? তাহলে তার কাছে কেন সহযোগিতা চাইতেন পুলিশ কর্তারা? পুলিশে তার এত প্রভাব, তাই কি ভুয়ো বেড রেস্টের কাগজ বানাতে সরকারি চিকিৎসকদের পাঠানো হয়েছিল প্রশাসনের কেউ না হওয়া কেষ্টর বাড়িতে? তাই কি বোলপুরের আইসিইউ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন কেষ্টর বাড়িতে? তাই কি ডিএমএসপিরা মিটিং করতে যেতেন নিচুপট্টির বাড়িতে? তিহার যাত্রার আগে ছবিটা যেরকম ছিল এখনো কি সেই রকমই আছে? নেই যে তার প্রমাণ
জেলে থেকেও জেলা সভাপতি থাকা কেষ্ট এখন নেই সেই পদে। দাপট যে তার কমেছে তার প্রমাণ তার কথাতেও কেউ বদলি করেননি বোলপুরের আইসিকে। উল্টে তিনি জড়িয়ে পড়েছেন সেই আইসির সঙ্গে ফোন বিতর্কে, পড়তে হচ্ছে পুলিশি তলবে। পাল্টা রোষে উঠে আসছে ওই আইসির বিরুদ্ধে দুর্নীতির নানান অভিযোগ। অসুস্থতার দোহাই দিয়ে বারবার হাজিরা এড়িয়েও তিহার যাত্রা এড়াতে পারেননি কেষ্ট মণ্ডল। এবারও সেই অসুস্থতার দোহাই এড়াতে পারবেন লকআপ যাত্রা, নাকি শনি রবি পার করে সময়ই মিলে যাবে তার আগাম জামিন? পুলিশ কেষ্টে যা চলছে তা গণচোখে ধুলো দেওয়া না তো? পাশে থাকার প্রতিদান দিচ্ছে পুলিশ? জবাব মিলবে অচিরেই। জানা যাবে সত্যি কি হয়েছে কেষ্টর অসুখ, নাকি আছেন বড় অসুখে। ক্যালকাটা নিউজ। অসুখ হয়েছে অনুব্রতর না অসুখে আছেন অনুব্রত সেটা তিনি বলতে পারবেন, আর বলতে পারবেন তার চিকিৎসক। কিন্তু কথা হচ্ছে যে যেটা লাস্ট আমরা আপডেট পেয়েছিলাম যে আজকেও যেহেতু হাজিরা উনি দিতে পারেননি, গতকাল তারপর আজ দুদিনই তার শরীর খারাপ, রেস্টে আছেন কেষ্ট। তো এখন এই পরিস্থিতিতে তাকে নিয়ে খুব একটা নড়াচড়া করাও যাবে না বলেই চিকিৎসকরা মনে করেছেন। এবং এই অসুস্থতার কথা আজকে এসডিপিও কাছে এসে জানিয়ে গিয়েছেন তার আইনজীবী, জানিয়ে গিয়েছেন তার ঘনিষ্ঠ গগন সরকার। এই গগন সরকার এই এসডিপি অফিস থেকে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে অনুব্রত মণ্ডলের বাড়িতে ৪৫ মিনিট ধরে ছিলেন। গগন বাবুর কাছে এই প্রশ্ন রাখতে চাইব যে একজন রোগীকে এতক্ষণ ডিস্টার্ব না করলেই পারতেন গগনবাবু। ৪৫ মিনিট যিনি উঠতে পারছেন না শয্যাশায়ী, ৪৫ মিনিট ধরে তার বাড়িতে। যাই হোক, সে ভেবে লাভ নেই। আজকে গগন বাবুরই কিছু বিস্ফোরক বক্তব্য আপনাদের শোনাবো। এই এসডিপিওর অফিসে গিয়েছিলেন, সেখানে গিয়ে যা বলেছেন সেটা যদি হয়ে থাকে তাহলে সত্যি চিন্তার বিষয়। সেটা শোনানোর আগে আজকে দেখাই যে আমাদের সঙ্গে প্যানেলে আজকে কারা কারা রয়েছেন, যে অতিথিরা রয়েছেন আলাপ করাবো তাদের সঙ্গে। রয়েছেন আমাদের সঙ্গে আজকে রাজনৈতিক পর্যবেক্ষক দেবব্রত রায়। দেবব্রত, তাকে স্বাগত জানাবো। রয়েছেন সিপিএম নেতা গৌরব মজুমদার, গৌরবকে স্বাগত জানাই। বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল রয়েছেন, মণিদাকে স্বাগত জানাবো অনুষ্ঠানে। এবং প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, যদিও স্টুডিওর বাইরে থেকে। অরিন্দম বাবুকেও স্বাগত জানাই। আমি সবার কাছে আসবো, কিন্তু তার আগে গগন সরকারের বিস্ফোরক অভিযোগ, ফোন করেনি অনুব্রত। কে ফোন করলো? এআই ফোন করে, বা এআই এর মাধ্যমে তাকে ফোন করানো হলো। কে ফোন করলো? দলেরই একাংশ বা বিজেপির কেউ। গগন সরকারের এই বক্তব্য। এখন কথা হচ্ছে যে যদি এআই করে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের কাছে যে চিঠিটা গিয়েছে অনুব্রতর কাছ থেকে, সেই চিঠিতেও এআই এর উল্লেখ থাকার কথা। আর এআই করেছে বলে ক্ষমা চাওয়ার কথা নয় অনুব্রত মণ্ডলের। তবু তিনি ক্ষমা চেয়েছেন, যেটা গগনবাবু বলছেন যে ওটাও দলের নির্দেশে। এআই ভুল করলো, ক্ষমা চাইলেন অনুব্রত। যাই হোক, গগন সরকার কি বলছেন দেখুন। বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। পুলিশের কাছে জেনে নিন। এই যে ফোন কল, ঠিক আছে, কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা। এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টিকে জানিয়েছেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল, দল যা করার করবে। না, পার্টি কি জানছে? দলের উপরে অনুব্রত মণ্ডলের ভরসা। আমি দল যা বলবে তাই করবে। মানে সেটা অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। দল যা তদন্ত করার করবে। না, আমি বলছি এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে হলো। দল যা নির্দেশ দেবে তাই করবে। মানে দল বলেছে, যা বলেছে করেছে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাইছে। মানে সেটা এআই এর জন্য হলো, যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক। কিন্তু থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। মানে এই অভিযোগ তো ভয়ঙ্কর, মারাত্মক অভিযোগ। কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল? এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে। কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আদালতের তরফ থেকে অনুব্রত মণ্ডল হয়েছে? না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। দেবব্রত, তাকে দিয়ে শুরু করি। দাদা, কি মনে হচ্ছে কারা করাচ্ছে বলুন তো? দলের একাংশ নাকি বিজেপি? কারা যুক্ত?
দেখুন, দল তো নির্দিষ্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তারপর নির্ভর করতে হবে পরবর্তী স্টেটমেন্ট কী দেয়। এখন আমরা তো উপযাজক হয়ে তদন্ত করে এখন কিছু বলতে পারবো না। আর এই যে রাজনীতিক একটা নিশ্চয়ই অ্যাজাম্পশন আছে বা অ্যাজাম্পশন কিছু না, দলের ঊর্ধ্বে কেউ নয়। বা না, দল যখন একটা নির্দেশ দিয়ে দিয়েছে, বলছি না, আমি বলছি আপনারাও তো নিশ্চয়ই খোঁজ খবর নিচ্ছেন। যদি অনুব্রত মণ্ডলের কোনো অ্যান্টি পার্টি থেকে থাকে দলের মধ্যে, তাহলে নিশ্চয়ই তাদের সঙ্গেও কথা বলা, এত বড় অভিযোগের পরে নিশ্চয়ই কথাবার্তা হওয়ার কথা। বা যদি বিজেপি করে থাকে তাহলে তার মতো করে ভাবনা চিন্তা করা, এগুলো নিশ্চয়ই করছে। দেখুন, অ্যান্টি ফেভারের প্রশ্ন নয়। দেখুন, একটা কথোপকথন হয় যখন দুপক্ষের হয়, এক পক্ষ বলে এক পক্ষ শোনে, হয়তো কোনো পক্ষ রেকর্ডিং করে, হয়তো নাও করে। এখন তৃতীয় পক্ষের কাছে এটা কীভাবে পৌঁছে গেল, এখন বললো হয়তো অনুব্রত মণ্ডল, শুনলো হয়তো আইসি, আর সেই তথ্যটা পৌঁছে গেল বিরোধী দলের রাজ্য সভাপতির কাছে, তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন। এবং সেখানেই তো একটা প্রশ্নটা কীভাবে তিনি পেলেন। এখন হয়তো কারোর সাথে যোগাযোগ রয়েছে কিংবা প্রশাসনের কেউ বিরোধী দলনেতাকে সাহায্য করছে, এখন সেটা তদন্তের ব্যাপার, তদন্ত করলে বেরোবে। আর এই যে রাজনৈতিক কুকথা বললেন না, কুকথার চাষ আজকে নয়। এই যে বিজেপি এখন এই কথাগুলো বলছে, সুকান্তবাবু বলছে, একটু যদি পেছন দিকে আপনার যাই, ওনাদের যে ঠাকুরদাদারা ছিলেন, যে আপনার ওই জনসংঘ 1967 সালে যখন তৈরি হচ্ছে, মানে হয়ে গেছে, নির্বাচনে লড়ছে, ওদের যে নির্বাচনী স্লোগানগুলো দেখেন, ছত্রে ছত্রে আপনারা দেখবেন কী ধরনের কুরুচি, কুভাষা, এগুলো বারে বারে ওরা বলে আসে। একটা উদাহরণ দিচ্ছি, যারা রাজনীতির ছাত্র, এগুলো শুনলে হয়তো তাদের তথ্য কাজে লাগবে। আমি একটা তথ্য এনেছি। 1967 সালে যখন নির্বাচন হচ্ছে, তখন জনসংঘের রাজনৈতিক স্লোগান শুনুন, দিল্লি মে রাণ রাজ, ইউপি মে বাইজ রাজ, সবসে উপর কামরাজ, কেসে মিলেগা রামরাজ। তার মানে ভাষাগুলো দেখুন, একটা রাজনৈতিক দলের ভাষা কী ধরনের, তাদেরই তো এরা উত্তরসূরি, তারা এইরকম বলবে বিভিন্ন পুলিশকে কী হবে। আমি বুঝতে পারলাম না আপনার এই উদাহরণটার সঙ্গে এটা কিভাবে মিলল। না না, আমি আমাকে একটু বুঝিয়ে দিন, আমি একদম ভালো ছাত্র বা ছাত্রী নই। না, এদের আপনারা তো সেইগুলোই ক্যারি ফরওয়ার্ড করছেন না, তাদের নাম নেন, তারা ওইভাবে এসছে। আর কি বলছেন আমি বুঝতে পারছি না দেবব্রতদা। আমি আমার খুব স্পষ্ট কথা, একটা বক্তব্য সামনে এসেছে, হতে পারে সেটা তদন্ত সাপেক্ষ, এবং তাহলে মন্তব্য না তাহলে মন্তব্য সেটা পরে করা উচিত। কেউ সমর্থন করে না। দ্বিতীয় কথা, সমর্থনের কথা আমি বলছি না, আমি বলছি দলকে যে চিঠি লেখা হচ্ছে সেখানে এআই এর প্রসঙ্গ কোথাও উল্লেখ রয়েছে। শুন, কে পার্সোনালি কেন বলছেন, আজকে মিডিয়ার সামনে কেন বলছেন দাদা, আমাকে এইটা বলুন। কে পার্সোনালি কি বলছে তার দায় দল নেবে না। দলের একটাই কথা, সেটা মমতা ব্যানার্জির ঠিক করে দেয় এবং দল নির্দিষ্ট তার স্টেটমেন্ট দেয়। সেখানে যেটা দলের স্টেটমেন্ট বলা হয়েছে, আপনি বলছেন মমতা ব্যানার্জি এখানে ঠিক করে দিয়েছে, গগন সরকার সেটা মানেনি। আরে উনি তো গগন সরকার কি দলের মুখপাত্র না? আমরা দলের মুখপাত্র, আমরা ঠিক করে দেবো। আমি সেটাই বলছি দেবব্রতদা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্দিষ্ট রূপরেখা ঠিক করে দিচ্ছেন, দল সেটা মানছে না, এটা কেন হবে? কে বলেছে দল কোথায় সেটা মেনে? দল একবারই না, একবারই দল নিজের অবস্থান পরিষ্কার করেছে। এখন জনে জনে কে কি বলে গেল তার তো দায় নেবে নিশ্চয়ই, পরবর্তীকালে নেবে। কিন্তু জনে জনে যদি দল একটা স্টেটমেন্ট দেয়, একটা সংঘবদ্ধ দল, তারা স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে তার দলের পক্ষে পরবর্তীকালে যা যা পদক্ষেপ নেওয়া হয়তো দেখা যাচ্ছে। এটাকে নিয়ে এখন জলঘোলা করার কিছু না। যদি এখন যারা এখন যদি বলতে শুরু করে, আচ্ছা আপনি দলের কথা বলছেন, আমি তাহলে আরেকটা কথা বলি। বিক্রমজিৎ সাহু, তার কথা শুনেছেন নিশ্চয়ই, আপনি জানেন যে এই টিএমসিপির নেতা, সেও একটি এরকম তার সোশ্যাল মিডিয়া সাইটে পুলিশকে এবং এই আইসিকে নিয়েই যে ধরনের মন্তব্য করেছে, এই সেই নেতা যে এই ধরনের মন্তব্য করেছে, তারপরে সে তো ক্ষমা চেয়েছে, সেটা আলাদা কথা। দল মানে কি বলবো, 12 ঘন্টা গেল না, তার মধ্যেই তাকে সাসপেন্ড করলো। তো অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন? আবার তো বলছি, সেটা দেখুন, রাজনৈতিক কুকথা সব দলের লোক বলে থাকে। সে এখন কখন কি বলছে, অনেকেই বিজেপির এখন অনেকেই বলে, বামেদের এখন অনেকেই বলে থাকে রাজনৈতিক কুকথা। এখন যদি বলতে থাকে অনুষ্ঠানে শেষ হয়ে যাবে। কত কুকথা বলেছে, সেই কুকথায় ওরা বলে থাকে, তাদের মনে রাখতে হবে। তাহলে আপনি এটা অ্যাডমিট করছেন যে কুকথা বলা হয়েছে? কখনোই না, কুকথা বলেছেন, এটা আপনি অ্যাডমিট করছেন, এআই নয়। আরে আমি কি, দল তো অ্যাডমিট করেছে, আমি বলার কি? আমি বলার থেকে দল অ্যাডমিট করছে, কুকথাকে দল সমর্থন করে না, পরিষ্কার স্টেটমেন্ট দিই, সেখানে তারপর কিছু বলার নেই। আমি আপনার কথা মানলাম যে দল এটাকে অ্যাডমিট করলো যে হ্যাঁ অনুব্রত মণ্ডল খারাপ কথা বলেছেন এবং তাকে ক্ষমা চাইতে হবে। অনুব্রত মণ্ডল ক্ষমাও চাইলেন, কিন্তু তারপরেও যা বলা হলো আজকে, ওনারই ঘনিষ্ঠ একজন বেরিয়ে এসে বলছেন, সাংবাদিকদের মুখোমুখি বলছেন এআই করেছে। এআই কে করালো না? দলের একাংশ এবং বিজেপি। আমি বুঝতে পারছি না, মনিদার কাছে যাই। মনিদা, এটার কি মানে হতে পারে? কালকে বলেছি যে দুজনের মতো কথোপকথন অনুব্রত মণ্ডল তো বের করেনি, বের করেছে পুলিশের তরফ থেকে, মানে ওনার উল্টো দিক দিয়ে। এবার আমরা যারা পশ্চিমবাংলায় থাকি, গত 15 বছর যারা তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির শাসন দেখেছি, তৃণমূলের ভেতরে উচ্চপদস্থ ক্ষমতাসম্পন্ন কোনো ব্যক্তির অঙ্গুলি হেলন ব্যতীত কি একজন পুলিশকর্তা এই রেকর্ডিং পাবলিক করতে পারত?
তার মানে দলে কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এটা পরিষ্কার, একদম দিনের আলোর মতো পরিষ্কার গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তারা অনুব্রত মণ্ডলকে চেপে দিতে চাইছে। কারণ বিষয়গুলো বোঝার দেখার যে আমরা এখন অনুব্রত মণ্ডল যখন জেলে ডায়েট করছিল আর কি, সংশোধনাগারে নিজেকে সংশোধিত হওয়ার জন্য যে বৃথা চেষ্টা করছিলেন, ঠিক সেই সময় সেখানে আর এক নেতাকে তৈরি করা হলো কাজল শেখ। কাজল শেখ আসার পর কি হলো, পঞ্চায়েতে ইলেকশনে ভালো রেজাল্ট করলো তৃণমূল কংগ্রেস, যেভাবেই করুক, লোকসভাতেও ভালো রেজাল্ট করেছে। সুতরাং এখন অনুব্রত মণ্ডলকে আর বীরভূমে দরকার নেই, প্রয়োজন নেই। সুতরাং অনুব্রত মণ্ডলকে সরিয়ে দিয়ে এক নতুন নেতা তৈরি করতে হবে। এবার একটা বনে তো দুটো রাজা থাকতে পারে না, তো সুতরাং এক রাজাকে তো বলি দিতেই হবে। সেই কারণে আজকে অনুব্রত মণ্ডল, বীরভূমের বাঘ কাজল শেখ, কে বাঘ আমি জানি না, আমি বললাম দুটো রাজা থাকতে পারে, কিন্তু বাঘ বলিনি একবারও। বাঘ নাকি সে তো বোঝাই যাচ্ছিল। অনুব্রত মণ্ডলকে তো বাঘ, আমি তো বাঘ বলিনি, আমি বলছি এক বনে দুটো রাজা থাকতে পারে না, তো সুতরাং এক রাজাকে বলে দিতে হবে। এইবার এই রাজাকে একদম পরিষ্কার, মমতা ব্যানার্জি রাজনীতি করে, মহিলার একটা গুণ আছে, উনি নিজের স্বার্থ ছাড়া কোনো স্বার্থ বোঝেন, আর ওনার স্বার্থ হচ্ছে কিভাবে আমার রাজনীতিতে লাভ হবে সেটাই দেখবে। 1 পয়েন্ট এজেন্ডা টু বি সিএম অফ ওয়েস্ট বেঙ্গল তিনি হয়ে দেখিয়ে দিয়েছেন। সুতরাং তিনি বিনা কারণে অনুব্রতকে সরিয়ে দেবে। আজকে এত কিছু হয়ে যাচ্ছে, অনুব্রত নাকি দলের অনুগত সন্তান, অনুগত সৈনিক, মমতা ব্যানার্জির একদম খুব কাছে লোক। তাহলে মমতা ব্যানার্জি কেন একটা যদি কিছু বলে দেয়, তাহলে কিন্তু অনুব্রত বলে ওই আইসি, সামান্য একজন থানার আইসি, তার এত ক্ষমতা নেই। তো সুতরাং পিছনে কেউ আছে যে চাইছে যে অনুব্রত মণ্ডলকে ফিনিশ করা। এবার অনুব্রত মণ্ডল রাজার কি আছে না, মানে মাথা কেটে যায়, বাদ হয়ে যায়, কিন্তু মাথা নিচু হয় না। কিন্তু এখানে অনুব্রত মণ্ডল কিন্তু মাথা নিচু করেছে। ওই যে লোকটিকে পাঠিয়েছিল, কি গগন বললে, গগন সরকারকে পাঠিয়েছিল যে তুই এখন আমাকে দরকার, তুই গিয়ে একটু সেটিং কর। এই সেটিং করতেই গিয়েছিল। এখন জানি না কোথায় সেটিং হবে, কিন্তু অনুব্রত মণ্ডলকে দল চাইছে না। দল চাইছে এখন অনুব্রত মণ্ডলকে সরিয়ে দিয়ে কাজল শেখকে বীরভূমের নেতা করতে হবে। কাজল শেখের অন ডিমান্ড যে অনুব্রতকে সরাও, নাহলে আমার কাজ করতে অসুবিধা হবে। দলের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্বটার জন্যই আজকেই তৈরি হয়েছে। আর যে কুকথার কথা বললেন, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের কিন্তু আপনি যেটা বলছেন মনিদা, অনুব্রত মণ্ডল একজন দক্ষ সংগঠক, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, হ্যাঁ এটা পরীক্ষিত যে ওনার না থাকাকালীনও পঞ্চায়েতে ভালো ফল বা বিভিন্ন সময় দেখা গিয়েছে যে সংগঠনটা অটুটি থেকেছে, এটা ঠিকই। কিন্তু তারপরেও আমি বলবো যে যদি অনুব্রত কাজল একসাথে কাজ করতে পারতেন, তাহলে তো ফল আরো ভালো হতো। হয়তো মমতা ব্যানার্জি, আমি এইখানে একটু বিরত করি, আমি বলি যে হয়তো মমতা ব্যানার্জি ভেবেছে যে কাজল শেখকে রাখলে যে ভোট পার্সেন্টেজের খেলা, সেই ভোট পার্সেন্টেজের খেলাতে ভালো লাভ হবে, তাই জন্য তিনি। গৌরবের কাছে যাব। গৌরব, অনুব্রত মণ্ডল সংগঠক, দক্ষ সংগঠক, এবার এই জায়গায় দাঁড়িয়ে যদি দুজনকে একসঙ্গে পাওয়া যেত, তাহলে এই দলটা আরো ভালো ফল করবে খুব স্বাভাবিকভাবেই। কিন্তু যেটা মনিদা বললেন বিরোধীতে যাওয়ার আগে, এইটা কি কোথাও তার মানে কাজ করবে, মানে করছে, যে কারণে অনুব্রতের সঙ্গে এই দূরত্ব? না, আমি শুরু করবার আগে দুটো লাইন বলি। একটা হচ্ছে অনুব্রত মণ্ডল, তিনি এই ঘটনার পরে একটি ভিডিও, তাও সাংবাদিকদের সামনে না, তার দলের কোনো কর্মীকে দাঁড় করিয়ে রেখে একটি ভিডিও করেছেন, যেটা আপনাদের সাংবাদিকদের দিয়েছেন। সেখানে একটা লাইন আছে যে পুলিশ বিপদে পড়লে আমি পুলিশের পাশে দাঁড়াই, পুলিশ যাকে বলে ডেকে দিতে আমি তাকে ডেকে দিই। 1, 2, এই যে তৃণমূলের টিএমসিপির নেতা, তিনি আজকে এই সন্ধ্যেবেলা আপনি দেখাচ্ছিলেন, আমি এই স্টুডিওতে ঢোকার আগে ভিডিওটা শুনছিলাম, সেখানে তিনি একটা লাইন আছে, সেখানে আপনি শুনবেন ভালো করে, যে ওই যে আইসিকে বলছেন, আইসির উদ্দেশ্যে বলছেন যে সরকার চেয়েছে, দল চেয়েছে, তাই সরকার তোমাকে ওখানে পোস্টিং দিয়েছে। আপনি এই দুটো কথার মধ্যে কি কোনো অমিল খুঁজে পাচ্ছেন? যে পুলিশ যাকে ডাকছে অনুব্রত মণ্ডল তাকে ডেকে দিচ্ছেন, ওই যে গাঁজা কেস দেবে। আর এইখানে বলা হচ্ছে যে আইসি লিটন হালদার, তোমাকে দল চেয়েছে তাই সরকার পোস্টিং দিয়েছে। আসলে প্রশাসন, সরকার আর দল মিলেমিশে এক হয়ে গেছে। সুতরাং এখানে তো আর কিছু করার নেই। এখানে আপনি কি করবেন? পাড়ার থানাগুলো হচ্ছে তৃণমূলের বাগানবাড়িতে পরিণত হয়েছে। সন্ধ্যেবেলা যাবেন, দেখবেন তৃণমূলের নেতারা ওই বাগানবাড়িতে চা খেতে যাচ্ছেন, বিস্কুট খেতে যাচ্ছেন। থানার ওসি, থানার আইসি, থানার কনস্টেবল, এএসআই, তাদের সঙ্গে দেখবেন হচ্ছে যে সুমধুর সম্পর্ক গড়ে উঠেছে। এখন কথাটা হচ্ছে, এতদিন
অনুব্রত মণ্ডলের বাড়ি ঘিরে সিবিআই যখন অনুব্রত মণ্ডলের বাড়ি গেছিল, অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে জেলা পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছিল, অনুব্রত মণ্ডলকে জেট সিকিউরিটি দেওয়া হয়েছিল। এখন কথাটা হচ্ছে, এখন অনুব্রত মণ্ডল বাস্ট করে গেছেন। তিনি যে ভাষায় হচ্ছে যে ওই আইসি লিটন হালদারকে তিনি ফোনে কথা বলছেন, তার সঙ্গে বাক্যালাপ করছেন। লিটন হালদারের বাড়িতে তো তার মা, বউ, বোন, তার আত্মীয় স্বজন আছে। লিটন হালদারকে তো তার বাড়িতে গিয়ে এই প্রশ্নের মুখোমুখি হতে হবে যে একজন রাজনৈতিক নেতা তোমাকে ফোনে যে কথোপকথন করছে, সেই ভাষাগুলো আপনারা সাংবাদিকরা বা আপনারা সংবাদ মাধ্যম হচ্ছে টিভি চ্যানেলে চালাতে পারছেন না, বারবার আপনাদেরকে বিপ দিতে হচ্ছে। ভাষার এত তার ভাষাগত জ্ঞান, এত অলংকার। সুতরাং এই যে এর পরেও আপনি হচ্ছে যে অনুব্রত মণ্ডল ক্ষমতার বলে আপনার মাথায় অক্সিজেন যায় না, তার জন্য আপনার দলের নেত্রী বলেছেন পুলিশ দুবার নোটিশ দিয়েও হচ্ছে যে আপনাকে থানায় নিয়ে আসা যাচ্ছে না। তার মানে আপনি ক্ষমতার কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন? আমার নামে কিংবা মনিদার নামে কিংবা XYZ এর নামে যখন কোনো কেস হয়, পুলিশ বারবার বাড়িতে আছে। আমার নামে 6টা কেস দেওয়া হয়েছিল, বারবার আমি বাড়ি থেকে পালিয়েছিলাম, মানে অ্যাবসকন্ডিং অবস্থায় ছিলাম, তারপর কোর্টে গিয়ে জামিন নিয়েছি। পুলিশ বারবার আমার পাড়ায় গেছিলো আমার খোঁজ করবার জন্য। সুতরাং পুলিশ, আমি যদি এই ভাষা ব্যবহার করি তাহলে পুলিশ আমার বিরুদ্ধে যে অ্যাকশান নেবে, অনুব্রত মণ্ডল যে ভাষা ব্যবহার করেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অ্যাকশান গ্রহণ করবে না, এটা স্বাভাবিক। কারণ অনুব্রত মণ্ডলের মাথার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। না, আমি বুঝলাম গৌরব। না, আমি তোমার কাছেই থাকবো। আমি যেটা বলছি, আমি বুঝলাম যে দল, সরকার, প্রশাসন সব মিলে টিলে গিয়ে রাজ্যটা চলছে, যেটা তুমি অভিযোগ করছো, এবং বীরভূমের ক্ষেত্রে আরো বেশি, আমি ধরে নিলাম। এই দ্বন্দ্বের পরিস্থিতি, এই যে বারবার বলা হচ্ছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুটো গোষ্ঠীতে নাকি বিভক্ত হয়ে গিয়েছে বীরভূমের তৃণমূল কংগ্রেস, এবং তারা তাদের মতো করে ওই কেউ মারামারি দিয়ে বীরভূমের তৃণমূলটা চালাচ্ছে। যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে না মণিদারা, না তোমরা, না কংগ্রেসের যেহেতু কোনো প্রতিনিধি নেই, আমি বলতে পারছি না, দাঁত ফোটাতে পারছো না কেন? হ্যাঁ, দেখুন, আপনার আমি বলছি সুযোগটা কাজে লাগাও তাহলে, যদি সত্যি দ্বন্দ্ব থেকে থাকে। রাজনৈতিক দল করেন, সেই রাজনৈতিক দলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বতে কে কাজলপন্থী আর কে অনুব্রতপন্থী সেই নিয়ে আমাদের তো কিছু যে আসে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ওই যে বকটুইতে এক বাড়িতে এক পরিবারের 12 জনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কার প্রাণটা গেছিল, কাদের প্রাণটা গেছিল? আর ওই যে রামপুরহাটের MLA তার ভাইপো ওই বকটুইতের ঘটনার আগে হাসপাতালে হচ্ছে যে নাকি তার দলবল নিয়ে তার ভাইপো হচ্ছে যে আক্রমণ করেছিলেন। কাদের হচ্ছে যে ওপর আক্রমণ করা হয়েছিল? CPIM এর উপরে, বিজেপির উপরে? তা তো না, তৃণমূল কংগ্রেসের উপরে তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছিল। তারপরেও তো ভোট তৃণমূলই পাচ্ছে। এবার ভোট কিভাবে পাচ্ছে সে আপনিও জানেন। আপনার সাংবাদিকরা একদিনে 32 জন না 33 জন সাংবাদিক মার খেয়েছেন। একদম, আপনার সাংবাদিকও মার খেয়েছেন। একদম সঠিক কথা। এই যে পুলিশ প্রশাসন আজকে দাঁড়িয়ে এই যে দুষ্কৃতকারী, দুর্বৃত্ত সঙ্গে যারা যুক্ত, যারা গরু পাচার, কয়লা পাচার, অবৈধ পাচারের সঙ্গে যারা যুক্ত, যারা চাল কেলেঙ্কারি, ডাল কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, তাদেরকে রাজ্যের পুলিশ জেট ক্যাটাগরি সিকিউরিটি দেয়। আপনি ভাবতে পারেন, আপনি ডিজিকে ফোন করতে পারবেন? ওই যে ভিডিওর মধ্যে আছে, ডিজি রাজীব কুমার তুমি কবে হচ্ছে যে আইসিকে সরাবে, এ বলার সাহস অনুব্রত মণ্ডল পান কি করে একটা জেলার নেতা হয়ে? ডিজিকে তিনি ফোন করছেন। তার মানে এটা আপনাকে বুঝতে হবে, অনুব্রত মণ্ডলের মাথার উপরে যিনি আছেন, অর্থাৎ সেই দলের নেত্রী, তার যে আশীর্বাদ, সেই আশীর্বাদ হয়ে হচ্ছে যে অনুব্রত মণ্ডল এই ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। আপনি ভাবুন তো, ওই যে সাগর ঘোষ হত্যা মামলা, ওই সাগর ঘোষকে যেদিনকে মার্ডার করা হলো তারও আগের দিন যে হুমকি, পুলিশ কি বললো কোর্টে দাঁড়িয়ে, যে না অনুব্রত মণ্ডলের সঙ্গে গলা মিলছে না। আপনি বলুন যে ওই যে আইসি, এই বোলপুর থানারই আইসি সম্ভবত, তাকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল হুমকি দিচ্ছেন যে 2 ঘন্টা না 3 ঘন্টা সময় দেবো, তারপর আমি বাইক নিয়ে ঢুকে পড়বো, গ্রাম ফাঁকা করে দেবো। সেটা আসলে দেবারতিদি বলছো, যে উদাহরণগুলো তুমি দিচ্ছ সেটা যেমন একদিকে আছে, তার পাশাপাশি কিন্তু এই ঘটনাও ঘটছে যে অনুব্রত মণ্ডল ফিরে আসার পর, জেল থেকে বেরিয়ে আসার পরে, তার কি সেই সার্বিক ক্ষমতা একই রকম আছে আগের মতো? দেখতে পাচ্ছেন না আছে কি নেই? নাহলে একটা লোক পুলিশকে এই ভাষায় কথা বলতে পারেন?
আমি জানি না এটা এটাই বলুন, আমি জানি না পুলিশকে এটা এই ভাষায় কথা বলতে না, পারে না, তার যদি একদম ক্ষমতা পারে না, থাকে। একদম অনুব্রত এবার মণ্ডল কেউ মুশকিলটা পারে না। হচ্ছে, দেবারও দিদি মুশকিলটা হচ্ছে আপনি যদি পুলিশের কথা বলছি, পুলিশের মন্ত্রী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, সেই দপ্তরের ভিতরে পুলিশ পড়ে, তাহলে অনুব্রত মণ্ডল কার বিরুদ্ধে কথা বলছেন? Exactly. কাকে বলছেন? আমি এখানে একটু কার আসার চেষ্টা করছিলাম, নেতৃত্বেই তিনি বলছেন। একদম এখানেই আসার চেষ্টা করছিলাম, আর এখান থেকে আমি একটু অরিন্দমদার কাছে যাব, কিন্তু একটা খুব শার্প ব্রেক নিতে হবে অরিন্দমদা, খুব দ্রুতই বিরতির পরে ফিরে আসবো। এবং যে প্রশ্নটা গৌরব এখানে তোলার চেষ্টা করছে, পুলিশ মন্ত্রী মাথার উপর যিনি রয়েছেন, পুলিশ মন্ত্রী এই ধরনের বক্তব্যগুলো যখন সামনে আসে বারবার, যখন এই রাজ্যটাকে বিভিন্নভাবে এই প্রশাসনিক বার্তা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা অন্তত দিচ্ছেন যে কি করছো, ঠিক হচ্ছে না, সঠিক হচ্ছে না, তখন তাকেও বা তার কথারও অবাধ্য কি করে হচ্ছেন এনারা, সেইটা একটু বোঝার বা জানার চেষ্টা করবো। দা যে সময় ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রতকে নিয়ে টানাটানি করছে, সেই সময় 10 বার সমন এড়িয়েছিলেন, আমি যদি খুব ভুল না হই, বা হয়তো এক দুটো মানে প্লাস মাইনাস 1, এই সমন এড়ানোর পরেও অসুস্থতা, যেতে পারছেন না, উঠতে পারছেন না, অর্শের সমস্যা ইত্যাদি নানা রকম সমস্যার কথা উনি জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার তিহার যাত্রা আটকানো যায়নি। আজকে যখন এইভাবে বারবার হাজিরা এড়াচ্ছেন, 3 বার হাজিরা যদি এড়ান তাহলে সেক্ষেত্রে হয়তো গ্রেপ্তারের একটা সম্ভাবনা তৈরি হবে, কিন্তু এটাও শোনা যাচ্ছে সূত্র মারফত যে আগামীকাল হয়তো উনি আদালতে গিয়ে বেলের একটা অ্যাপ্লাই করতে পারেন। পরবর্তী পরিস্থিতি কি হবে জানি না, কিন্তু কথা হচ্ছে বারবার যেভাবে পুলিশকে মেলাইন করা বা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করা, এর আগেও পুলিশকে পেটানো, বোম মারা ইত্যাদি বিভিন্ন অভিযোগ উঠেছিল ওনার বিরুদ্ধে বলার ক্ষেত্রে, আর এটা যেটা করেছেন মাত্রা ছাড়া, যদি এটা সত্যি হয়ে থাকে, এই ভাইরাল ভিডিও বা ভাইরাল অডিও যদি সত্যি হয়ে থাকে, এবার কথা হচ্ছে যে পুলিশ মন্ত্রীকে কি উনি মেলাইন করে ফেলছেন না বারবার এটা করতে গিয়ে? যখন তৃণমূল নেত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, তিনি বারবার প্রশাসনিক সভাগুলো থেকে এটা বলার চেষ্টা করছেন যে পুলিশকে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে, ওনার সদিচ্ছা যদি থেকেও থাকে কিছুতেই সেইটাকে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না, এই জেলার এই সমস্ত নেতাদের জন্যই কি মনে হচ্ছে অরিন্দম দা? তখন আমরা স্কুলের কোন বাগান তাদের থেকে কিছু আসার পরে কিন্তু মা বাবা যেমন প্রচন্ড ধৈর্য, তেমনি সেই সময় বলে আমাদেরকে কি খুব শাসন করতে হচ্ছে, তোমরা এইসব গালিগালাজ। অরিন্দম দা, আপনার অডিওটা একটু প্রবলেম হচ্ছে, একটু কি কোনোভাবে ঠিক করে দেওয়া সম্ভব? পাচ্ছেন কি এখন? দেখতে পাচ্ছেন না, এখনো একটু অসুবিধা হচ্ছে, নেটওয়ার্কের খুব সম্ভবত প্রবলেম হচ্ছে। অরিন্দম দা একটু দেখে নিন, আমি আসছি আপনার কাছে, একটু যদি ঠিক করে দেওয়া যায়। পিসিআরকে বলছি আপনার সঙ্গে একটু কানেক্ট করে দিতে, ততক্ষণে আমি একটু দেবব্রতদার কাছে আসবো। দেবব্রত, আপনি 5 সেকেন্ড সময় চেয়েছিলেন, 5 সেকেন্ড আপনি বলবেন, আর তার সঙ্গে আমি আরেকটা বিষয় একটু জুড়ে দিতে চাইবো, যে এই হাজিরা এড়ানোর পরেও কিন্তু অনুব্রতকে গ্রেপ্তারির কথা ভাবতেও হয়তো পারছে না পুলিশ। সাধারণ মানুষ হলে, বিকাশ ভবনের সামনে চাকরিহারারা হলে কি করা হয়েছে তাদের সাথে, সেই ছবি কিন্তু আমরা দেখেছি। অনুব্রতকে ধরতে এত ভয় কিসের? পরপর আসছি, প্রথমে মনিতা যেটা বললো আসছি, আমার মনে হয় মনিতা নিজের দলীয় অন্তর্দ্বন্দ্ব থেকে, মানে তৃণমূলের কতটা দ্বন্দ্ব রয়েছে আর কে কার লবি করছে, না একদম বলছি না, আপনি তো শুরু থেকেই চলে গিয়েছেন বিজেপির বিভিন্ন নেতাদের নামে। নিশ্চয়ই দেখুন যাদের মানে এত বড় বড় ফুটো থেকে ওই কথায় আছে না, চালুনিকে ছুঁচের বিচার করা উচিত না, সেটা দেখলো। এই যে ভাই গৌরব যেটা বললো, দেখুন পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র চান বলে বিভিন্ন ক্ষেত্রে পুলিশটা পাঠান, কিন্তু বাম আমলে আমরা সেটা দেখতে পেতাম না। মনে হয় কোনো জায়গায় সমস্যা হলো, 4টে হাড় মাছ পাঠিয়ে দিল, সে 2টো কই মাছ নিয়ে গিয়ে তার গলার মধ্যে ভরে দিল। এখনো বলতে পারেননি আপনারা বাম আমলটা? না, দেখুন এরা ছিল বলে তো এখন তো শূন্য হয়ে গেছে, মানুষ তো দেখেছে। 4টে হাড় মাছ পাঠিয়ে দিল, হাতে করে কুচ করে 2টো নুলো কেটে নিয়ে চলে এলো, ঠিক আছে, কারো জিপ কেটে নিয়ে চলে এলো, পিটিয়ে আপনার এই সামনে গড়িয়াহাটের মোড় ওখানে রয়েছে আনন্দ মার্গিতে পুড়িয়ে মেরে দিল। এগুলো তো মানুষ দেখেছে, কিন্তু আপনারা করছেন না, এটাই বলতে চাইছেন? না করছেন, দেখুন এখন গণতন্ত্র আছে বলে মানুষের আমরা 21-এর নির্বাচনের পর দেখেছি তো। দেখুন আমরা দেখুন আপনি এইভাবে আপনাদের অনুরা কি বলেছে সেটা বলুন। আপনি গৃহমন্ত্রককে এইভাবে অপমান করবেন, আমার ঠিক না।
মাননীয় গৃহমন্ত্রী আজকে এসেছিলেন নেতা ইন্ডাস্ট্রিয়ামে, আপনাদের ভালো ভালো ভোকাল টনিক দিয়ে গেছেন, উজ্জীবিত করে গেছেন যাতে আগামী 5 বছর ভালো চার্জ হন, কারণ মমতা ব্যানার্জি আবার থাকবেন, আপনাদের এনার্জি বুস্ট করতে হবে আগামী 5 বছর আবার একটু জোরদার লড়াই করতে হবে। জমি দেওয়া হচ্ছে না বর্ডার এলাকায়, ছেড়ে দিন আপনি এটা ছেড়ে দিন দাদা, এটা লাইনে আসুন, অন্য ইস্যু, ছেড়ে দিন দাদা প্লিজ। প্রশাসনিক প্রধান রাষ্ট্রের প্রধানকে সরাসরি চ্যালেঞ্জ দিয়েছে, দরকার পড়ে আপনার চ্যানেলে দেবরতী আপনি বসুন না, আমি বসবো, আমি অন্যদিন বসবো, আমি অন্যদিন বসবো দাদা, আমি আজকে সময় পেরিয়ে যাচ্ছে, প্লিজ সময় পেরিয়ে যাচ্ছে, প্লিজ বলুন। একদম আসবেন, বেশ আপনি বলুন দাদা, আমার প্রশ্নের আজকের প্রশ্নের উত্তর দিন প্লিজ। বলুন না প্রশ্নটা বলুন। কি আমি বুঝতে পারছি না যে এই দলটায় মানে কি সমস্যা বা কোথায় কি, মানে বীরভূমের ক্ষেত্রে আমি যদি শুধু বলি যে এত ভয় কিসের পুলিশে, এত কিসের ভয়? দেখুন দাদা আপনি আমি অন্যায় করলে তো পুলিশ এত সময় দেবে না, সুযোগ দেবে না, তো গৌরবদা বললো অন্যায় স্বীকার করেছে, সে বলছে আমি অসুস্থ, আমি করে ফেলেছি, আমায় ক্ষমা করে দিন, দরকার পড়ে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে, আর কি করবে, তাকে স্কুলে দেওয়া হবে না, কি ধরনের অসুস্থতা সেটাই বলছি, এমন এরকম কথা তো আমরা বারবার ওই একদম শুরুতে যে প্রতিবেদন দেখালাম, আপনি চাইলে আমি আরেকবার ওই চিকিৎসকের প্রতিক্রিয়া শোনাতে পারি, যে 2022 সালের প্রতিক্রিয়া, আমার মানুষ সাধারণ মানুষ ভুলেও যেতে পারে, তাতে কিছু আসে যায় না, কিন্তু সে তার দোষ স্বীকার করছে, সে বলছে, আর কিছু মানুষ তো সরাসরি সেনাবাহিনীকে ক্ষমা চাইলো দলের কাছে, ডাইরেক্ট কর্তব্য ভাষা না, যে ভাষায় গাল করছে বললে পুলিশকে ক্ষমা চাইলো দলের কাছে, এটা আবার কেমন ক্ষমা? অপোজিশন কেন্দ্রের লিডার অবশ্যই যে ভাষায় কথা বলছে, কর্তব্য নয় করেছে, তার কাছে কি ক্ষমা চাইছে? আচ্ছা গৌরব, কে কার কাছে ক্ষমা চাইবে? বুঝতে পেরেছি গৌরব। হ্যাঁ, এটা হচ্ছে যে এখন কার বিরুদ্ধে কথা বলুন, সাজানো তৃণমূল এখানে পাশে বসে রয়েছে, তার প্রশ্নের আমি কি উত্তর দেব? সরাসরি তৃণমূল থাকলে তার প্রশ্নের উত্তর দিতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি প্রথমেই বলছিলাম না, মাথায় অক্সিজেন যায় না, প্রশ্নের উত্তর দাও না, মানুষ যেগুলো প্রশ্ন করছে, হ্যাঁ মানুষের প্রশ্নের উত্তর কেন তোমরা শূন্য হয়ে গেছো, আর নিশ্চয়ই দেবো উত্তর। প্রথম কথা হচ্ছে যে আনারুল পুলিশ পাঠায়নি, তো সেই জন্য এই গন্ডগোল হয়ে গেছে অনুব্রতর বাড়িতে। তারপর হচ্ছে যে উদয়ন গুহ, সে পুলিশ পাঠায়নি। তারপর হচ্ছে যে মদন মিত্র, সেও পুলিশের বিরুদ্ধে কথা বলছে। এখন কথাটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে তৃণমূলের নেতারাই কথা বলছে, আর রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ একদম পুলিশ দলদাসে পরিণত হয়েছে এ রাজ্যের, পুলিশের ক্ষমতা নেই। আপনি ভাবুন তো, পুলিশকে এত কথা বললো, এত গালিগালাজ করলো, পুলিশ আজকে গিয়ে যদি আপনি গালিগালাজ করতেন আপনাকে পুলিশ গ্রেপ্তার করতো। তৃণমূলের নেতা ওই ঘুষ করার কি চ্যাটার্জি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। আর অনুব্রত মণ্ডল নামক ওই লোকটা কত বড় হরিদাস পাল যে সে ওখানে বাড়িতে বসে থাকবে, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না? আপনি ভাবুন, পুলিশের জেলা পুলিশের সুপার তিনি অনুব্রত মণ্ডলের নাম মুখে আনছেন না, তিনি বলছেন একজন রাজনৈতিক নেতা হচ্ছে যে পুলিশকে গালাগাল করেছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধারণ তৃণমূল হচ্ছে যে বলে যাবে কবে কি হয়েছে না হয়েছে, নাম বলতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে সংবিধান নিয়ে রাজ্যের বিধানসভা ভাঙচুর করেন। যেদিনকে রাজ্যের বিধানসভা ভাঙচুর করেন তার সেদিন থেকেই বোঝা যায় এ রাজ্যের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে যে পুলিশকে, তার প্রশাসনকে, দেশের সংবিধানকে তিনি নিজের পকেটে রাখেন, তার নিজের আইন হচ্ছে যে এই রাজ্যে চালু করেছে। কত সম্মান দেয়, কবে জাতীয় পতাকা উত্তোলন করেছিল সেটাই ভুলে গেছে। আমাদের জাতীয়তাবাদ নিয়ে গৌরব ভাই আমি আসবো, আমি অরিন্দমদার কাছে যাব। আর তার আগে এই যে যা আলোচনা এতক্ষণ চলছিল, হুমায়ুন কবির হঠাৎ করে আজকে উনি আবার আরেকটা মন্তব্য করেছেন, এবং এখানে এই প্রসঙ্গটা উল্লেখ না করলেই নয়, বিশেষ করে অরিন্দমদার কাছে যাওয়ার আগে হুমায়ুন কবিরের এই বিতর্কিত মন্তব্য আবারও দেখুন কি বলছেন উনি। মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব সায়স্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, তার জন্য এইসব থানাগুলা যে ঐধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে, আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন? বেড়ি পড়ানো আছে, তাই কিছু করা যাচ্ছে না। যাই হোক, অরিন্দমদা কিভাবে দেখছেন পুরো বিষয়কে? একটা আলোচনা করছেন, আমি কি কথা বলে কি বলতে পারিনি, ওটা পার্সপেক্টিভ বলতে চাচ্ছিলাম। মেন জায়গাটা ছিল সেটা হচ্ছে দরকার সবল কথা বলেছে,
তারপর একটা মেডিকেল সার্টিফিকেট দিয়ে সেই ইতিহাস আপনারা দেখেছেন। কিন্তু আপনাদের মধ্যে মনে আছে 17/11/2022 তাকে যখন অ্যারেস্ট করে তিহার জেলে নিয়ে যায়, প্রায় 2 বছর তিহার জেলে ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাকে সভাপতি করে রেখেছে এবং বলা হয়েছিল যে এই বীরকে আমরা কিভাবে আনবো, বীরের মতো মর্যাদা দিয়ে আনবো, তাকে বাঘের বাঘ বলে স্বীকৃতি দিয়েছে। কিন্তু আপনারা এটা এখন পর্যন্ত বলছেন না, যেটা আমি আপনাদেরকে বলছি একটু, যে অনুব্রত মণ্ডল এখন পর্যন্ত গরু পাচার করে 48,06,00,000 টাকা আজকে কিন্তু ইডি কনফিসকেটেড করেছে। টোটাল হচ্ছে গিয়ে বাজেয়াপ্ত করেছে 51 কোটি টাকা 13 লক্ষ। 51 কোটি 13 লক্ষ টাকা কনফিসকেটেড করেছে। আরেকটা কি করেছে, যে 36টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। এখন এটা যারা দলীয় নেতৃত্ব আছে তারা তো অবাক হয়ে গেছে যে এত টাকা তাহলে ও নিজে মেরেছে। এখন আপনাদের বলি যে এই যে এআই কথাটা আপনারা বলছেন, তাহলে আপনাদের বলতে হচ্ছে আইসি অফ দ্যাট পুলিশ স্টেশন বেসিস হচ্ছে কি রিচর্ড হাওলাদার তাহলে সাসপেন্ড হবে, কারণ সৌমতো কেস করেছে। এখানে যে বক্তব্য বলছেন না, তাকে একটু বলি ভাই, সৌমতো কেসটা কারা করে আপনি একটু দয়া করে দেখে নেবেন। কলেজ স্টুডেন্ট আন্ডার সেকশন 150 সিআরপিসিতে কি লেখা আছে, অফিসার ইনচার্জ হ্যাজ গট ফুল পাওয়ার টু রিফিউজ ইনভেস্টিগেশন। আর সৌমতো কারা করে, সৌমতো করে আইসি নিজে বা ওসি নিজে যখন জানে যে কেসটা সারবস্তা আছে। তাহলে এখন এআই যখন বলছেন এবং সেখানে আবার একটা ক্ষমা চেয়েছে কি, আনকন্ডিশনাল অ্যাপোলজি, ইংরেজিটা একটু শুনে নিন, আপনি আমার থেকে অনেক জ্ঞানী। আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছে কাকে, মিস্টার সুব্রত বক্সির কাছে। আর যে কনভারসেশন যে হয়েছিল অন দ্য বেসিস অফ দিস কনভারসেশন, আজকে কি আনস্পিকেবল হিন্দি ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে কি থ্রেটন, এটার উপরে আইসি কেস করেছে, আপনি আমি নয় ভাই। তাহলে আপনি যে চিত্রনাট্যের গল্প বলছেন, তাহলে আইসিকে সাসপেন্ড করতে হবে যে তুমি কেন ফলস একটা ইনফরমেশনের উপরে বেস করে এত বড় একটা কাণ্ড করলে। তাহলে এই ঘটনাটা আজকে যেটা তদন্ত কথা বলছেন, মিস্টার কাজল শেখ ভার্সেস হচ্ছে যে অনুব্রত মণ্ডল, আজকে একজন বললেন ভোট, শুনে রাখুন আপনারা গত পরশু দিনে সুপ্রিম কোর্টের একজন ডিভিশন বেঞ্চের যে রায়টা শুনেছেন, সেটা হচ্ছে ওসি সাদাইপুরের আন্ডারে যে 5 জন আজকে নৃশংস ঘটনা করেছিল এবং ধর্ষণে হত্যা করেছিল, হাইকোর্ট জামিন দেয়। কিন্তু সুপ্রিম কোর্ট একটা কথা বলেছিল, জামিনটা ক্যান্সেল করে যে দেশে গণতন্ত্র মূল আঘাত, এবং তাতে আরেকটা রিমার্ক পাস করেছে ওসি সাদাইপুর অফ বীরভূম। তার কাছে যখন তারা কান্না করতে করতে গিয়ে বলছে ভোটের পরে 2021-এর পরে, দেখে নিন একটু দয়া করে, সেই ওসি বলছে যে তোমরা এলাকা ছেড়ে পালাও। তার মানে আপনার এলাকা যেভাবে দখল করতে হবে সেটা ভালোবাসার দ্বারা নয়, বাই শোয়িং হস্টাইল অ্যাটিটিউড। আর মিস্টার কাজল শেখের নাম বলছেন, আপনারা এর আগে ভুলে যাচ্ছেন 2021 সালে আপনারা একটা টিভি চ্যানেল করেছিলেন, আমার কাছে কোনো নোট আছে যে কাজল শেখ সেই সময় কি কাণ্ড করেছিল। তাহলে সিলেকশনটা কাদের করা হচ্ছে, সিলেকশনটা কি প্রফেসর থেকে আনা হচ্ছে, আজকে কি করে স্কুল মাস্টারকে আনা হচ্ছে? আপনি বলুন এই অনুব্রত মণ্ডল আজকে কোন রেড লাইট, মানে আজকে কোন ভিআইপি গাড়ি নিয়ে যেত? আজকে আপনি আমাদের বলুন যে কারা পায় আমাদের সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে বা ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আজকে জেলা সভাপতি আছে, কতজন জেলা সভাপতি আজকে এইরকম গাড়ি লাল লাইট নিয়ে যাচ্ছে, তো কতগুলো জেলা সভাপতি আজকে এত সিকিউরিটি গার্ড নিয়ে যেত? তাহলে দিনের পর দিন যে তারা যে বাড়ন্ত হচ্ছে, তার জন্য একমাত্র দায়ীকে বলুন তো অদৃশ্য হাত। আপনারা রাস্তাঘাটে দেখুন, আজকে জামাই ষষ্ঠীর মূল আলোচ্য বিষয় হচ্ছে গালিগালাজগুলো। শিশুরা আজকে শুনতে পাচ্ছে যে কার আন্ডারে কার পোস্টে আজকে অসংখ্য এই যে আনস্পিকেবল হিন্দি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সেখানে উনি এখন বলছেন যে এআই। আচ্ছা দেখুন, অ্যাডভোকেটরা বলতে পারে পয়সা বিনিময় করবে, তাহলে আমি যে অ্যাডভোকেট এই কথাটা বলেছেন উনি বলেনি 40 মিনিট আলোচনা করেছেন, তাকে আপনাদের সেন্স দিয়ে বলি, তাহলে এই ওসিকে কি সাসপেন্ড করার জন্য আপনার দাবি করবেন? যে একটা ফলস ইনফরমেশনের বেসিস একটা সুমোটো কেস করেছে। সুমোটো কেস হয় কি করে আপনারা জানেন? কেন হয় জানেন? কোন সেকশনে হয় জানেন? আজকাল ভাই একটা যে কলেজ স্টুডেন্ট বলে দিচ্ছে চিত্রনাট্যটা বড় মর্মরে ভাই, এই চিত্রনাট্য দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি।
আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এরা আজকে বদনাম করছে, সরকারে বদনাম করছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে যখন আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইছে এবং মিস্টার সুব্রত মুখার্জির কাছে যাচ্ছে, চিঠি যাচ্ছে, আপনারা দেখাচ্ছেন আইসি আজকে সুমতো কেস করেছে, তারপরে আপনারা বলছেন এগুলো উনি করেনি। এই চিত্রনাট্য বড় নড়বড়ে না। শেষ করছি আরেকটা কথা বলে, এই যে সমনটা ইস্যু হচ্ছে, শুনুন, সমন ইস্যু হচ্ছে আজকে 1, 2, 3টে। আমি আপনাদের বলে দিচ্ছি এটা সমন ইস্যু করার কোনো গুরুত্বই নেই। আজকে উনি দলে আছে বলে গুরুত্ব দিচ্ছে, কারণ জানতে হবে সুমতো কেস করেছে, নোইং ফুললি ওয়েল বাই দ্য অফিসার ইনচার্জ অফ দ্যাট পুলিশ স্টেশন, যে এটা হচ্ছে শিওর 100%। এটা তো সিএফএসএল বলুন, এফএসএল থেকে জানা যাবে। আমার এখন ভয় লাগছে কি জানেন, জামিনটা পাওয়ার পরে সেই যদি জামিন দেয়, সেই বিচারকের বাড়ি আজকে ঘেরাও হবে কিনা, সেই বিচারকের আজকে ছবিতে পা দিয়ে মারানো হবে কিনা। কারণ হাইকোর্টের বিচারকের পর্যন্ত ছবিতে আজকে যেভাবে পা দিয়ে আজকে বাড়িয়েছে, যেভাবে তার বাড়িতে পর্যন্ত আজকে ছবি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কালচার। খুব বেশি সময় নেই, আমি মনিদার কাছে আসি। এই যে কিছুক্ষণ আগে দেবব্রতদা একটা অভিযোগ করছিলেন যে পুলিশের ফোন ট্যাপ করা হচ্ছে বা যাই হয়ে থাকুক না কেন, সেটা বেরোচ্ছে কি করে বা বাইরে আসছে, সুকান্ত মজুমদার কি করে পেলেন? এই প্রশ্নটা কি আপনাদের অস্বস্তিতে ফেলছে? না, কোনোভাবেই অস্বস্তিতে ফেলছে না। আপনি সারা পশ্চিমবাংলা ঘুরলে অ্যান্টি টিএমসি কিন্তু সবাই বলছে চুপচাপ আছে, একটা অ্যান্টি টিএমসি ওয়েভ চলছে। সেক্ষেত্রে দলের তৃণমূল কংগ্রেসে আমরা কিভাবে 2011-এ যে ব্রিগেড হয়েছিল এবং তারপরে বুদ্ধদেব ভট্টাচার্যের যে হাওড়াতে যে মিছিল হয়েছিল, যদি ভিডিও থাকে, সেই মিছিল দেখে কেউ কল্পনা করতে পারেনি যে বামফ্রন্ট ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। কারণ এমন পরিবেশ তৈরি হয়েছিল, সবাই যেত লালের সাথে কিন্তু ভোট দিত অন্য জায়গায়, যাতে লালের বিরুদ্ধে। এখানেও সেই পরিবেশ হয়েছে। আজকে হয়তো তৃণমূল কংগ্রেসে এমন লোক আছে যারা করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তারা মন প্রাণে যে এটা দূর, তো সুতরাং তারাই কেউ করেছে, দলের ভেতর থেকেই কেউ করেছে। কিন্তু না, আমার এক কথা একটু শুনে না, এক কথা লিগটা কোথা থেকে হলো, সোজা কথা বলুন না, লিগটা কে করলো? আপনারা দিলীপ বাবুকে সামলান, সেটা সামলে তারপর নিজের দলের আবার এই দেখুন, দেখেছেন নিজের দলের নেতাদের বিষয় কি থাকে, বিষয় দিলীপদার সাথে আলোচনা করলে হবে না? দিলীপদার সাথে আলোচনা, দিলীপদার ব্যাপারে আলোচনা হচ্ছে না, এই মনোভাব পোষণ করছে। দিলীপদার আলোচনা হচ্ছে এখানে না হচ্ছে, আপনি দিলীপদাকে নিয়ে আসেন, আপনার প্রশ্নের উত্তর দিন না। বিষয় কিছু নয়, সমস্যা এদের কাছে বলার কিছু নেই। আর আজকে অনুব্রত যেটা বলেছে কিচ্ছু ভুল করেনি। আরে দলের কালচার অনুযায়ী, দলের কালচার অনুযায়ী অনুব্রত কোনো ভুল করেনি। কোনো রাজ্যে, আমাদের তো 19টা রাজ্যের সিএম আছে, কোনো রাজ্যের সিএমকে দেখেছেন থানায় গিয়ে পার্টির লোকদের ছাড়িয়ে আনতে? যেখানে দলের প্রশাসনিক প্রধান এই কাজটা করে, সেখানে তো অন্যরা এসব করবেই। লাস্টলি বলি, বারবার সিপিএমকে 0-0, আমরা সবাই জানি যারা সিপিএমের সময় বিরোধী দল করেছে তখন এলসিএম মানে থানা আর এলসিএস মানে এসপি, এরকম একটা ব্যাপার ছিল। হয়তো ওপেনলি হতো না, এত মিডিয়া ছিল না, কিন্তু তার ফলে তো তারা 0-তে এসেছে। তো আজকে যেটা দেবব্রত দল করছে, তার ফলে তারাও 0-তে যাবে, শুধু সময়ের অপেক্ষা, তাড়াহুড়োর কিচ্ছু নেই। আর লাস্টলি এই অনুব্রত মণ্ডল একটা দলের প্রধান, দলের জেলা সভাপতি ধরে নিলাম, সে তো প্রশাসনের কেউ নয়। কিন্তু এইখানে একটু আগেই ভিডিও দেখাচ্ছিল, বকটুই কাণ্ডের পরে সিএম মুখে মাইক নিয়ে অনুব্রতকে বলছে এটা করো ওটা করো। এটা হয়? যদি দলের কোনো আলোচনা থাকে পার্টি অফিসে করবে, তো দলের প্রশাসনিক প্রধান, দলের প্রশাসনিক প্রধান না, রাজ্যের প্রশাসনিক প্রধান দলের একজন কার্যকর্তাকে প্রশাসনের কাজ করতে বলছে। সুতরাং দল আর প্রশাসন তো এখানে এক হয়ে গেছে, তো সিএম নিজে করেছে। আজকে একটা বিষয় আমি জানি না আপনাদের কি পর্যবেক্ষণ এটা নিয়ে, তিহার থেকে ফেরার পর থেকেই অনুব্রত মণ্ডল যেরকম প্রতিদিন খবরের শিরোনামে থাকতেন, বীরভূমে বিভিন্ন রকম হুমকি টুমকি ইত্যাদি, তো এটার পরিমাণ অনেকটা কমে গেছে বলে কি আপনাদের মনে হচ্ছে? আর যদি সেটা মনে হয়ে থাকে, এই যে এই দ্বন্দ্ব বা কাজল শেখকে গুরুত্ব দেওয়া বা ওনার অনুপস্থিতিতেও ভালো ফল করা, এটা যদি কারণ হয়ে থাকে, তাহলে তো অনুব্রত মণ্ডলের মধ্যেও গ্রাজ তৈরি হওয়া উচিত। এবং যদি এই গ্রাজ থেকে পুলিশ মন্ত্রীকে মেলাইন করার কথা ওনার মাথায় এসে থাকে, তাহলে কি সেটা খুব অত্যুক্তি হবে? না, পুলিশ মন্ত্রীকে মেলাইন, তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেস, যে যত বড়ই নেতা হোক, যতই অনুব্রত হোক আর যতই মন্ত্রী হোক, যার উপরে মমতা ব্যানার্জির হাত থাকবে না, সে তৃণমূল কংগ্রেসে কিচ্ছু পাবে না, লোকে ভোট দেবে না। এটা একদম পরিষ্কার কথা।
তো সুতরাং অনুব্রত মণ্ডল ওটা করতে এখন যেটা বিষয় আমি বারবার বলছি না, পিছনে কেন বড় কেউ আছে যে কলকাঠি নাড়াচ্ছে, সামনে আসছে না। পিছনের লোক জানে অনুব্রতকে আর দরকার নেই। এই যে স্নেহ, এই যে একটা স্নেহের সম্পর্ক অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় দেখেছে এবং যে ধরনের মন্তব্য এর আগে করতে দেখা গিয়েছে, সেই জায়গা থেকে এবার একটু মানে এই ফিরে আসার পরে যেহেতু কাজল শেখ অনেকটাই বেশি গুরুত্ব পাচ্ছেন, এইটা একটু কোথাও মনে হচ্ছে যে দলের মানে শুধু যদি বীরভূমের প্রেক্ষিতে আমরা আলোচনাটা করি তাহলে রাজনৈতিক কোথাও একটা হয়তো একটা মানে ব্যালেন্সের খেলা কোথাও একটা খেলার চেষ্টা হচ্ছে, যেটা আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন। আর যদি সেটা হয়ে থাকে সেই ভোট পার্সেন্টেজ, তাহলে তো সেই স্নেহের জায়গাটা, মাথার উপর হাতটা, সেটা এখানে সরিয়ে নেওয়ার যথেষ্ট কারণ থাকছে। হ্যাঁ, আমি তো বলছি উপরের কেউ আছে, আর এটা এমন নয় যে মমতা ব্যানার্জি কাউকে ভাই বলেছে না ছেলে বলেছে, এটা নিয়ে কিছু এসে যায় না। এর আগে প্রচুর নেতা আছে যাদেরকে মমতা ব্যানার্জি নিজের করে নিয়েছে। এক মিনিট আমি গৌরবের কাছে আসি। এইরকম একজন ভালো সংগঠককে হারাতে চাইবে তৃণমূল? কি করে হারাতে চাইবে? যে হচ্ছে যে টাকার যোগান দেয়, পাচারের টাকা কালীঘাটে পৌঁছয়, যে হচ্ছে যে দুষ্কৃতকারীদের হচ্ছে যে ধরে রাখে, সিবিআই এর সঙ্গে আপনাদের বোঝাপড়া সেটা হচ্ছে যে বীরভূম জেলা একটা কালচারাল জেলা ছিল। প্রশ্ন আছে, একটু শুনে নিই। পশ্চিম বাংলার বীরভূম জেলায় শান্তিনিকেতন আছে। আপনি ভাবুন, বীরভূম জেলার একটা কালচার আছে, সেই কালচারকে তৃণমূল কংগ্রেস নষ্ট করেছে। শান্তিনিকেতনের ভেতরে, বিশ্বভারতীর ভেতরে, বিশ্বভারতীর বাইরে এবং সারা বীরভূম জেলা জুড়ে একটা তোলাবাজি, একটা দুষ্কৃতকারী রাজ, একটা সিন্ডিকেট থেকে শুরু করে প্রত্যেক দিন খুন খামারি হচ্ছে যে বীরভূম জেলায় এই অনুব্রত মণ্ডল অ্যান্ড কোম্পানি, এই কাজল শেখ অ্যান্ড কোম্পানি, তারা হচ্ছে যে চালিয়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে পুলিশের উচিত ছিল ইমিডিয়েটলি ওই যিনি এই ঘটনা ঘটিয়েছেন, সেই ঘটনায় যিনি ঘটিয়েছেন তাকে গ্রেফতার করা উচিত অনুচিত। কিন্তু এখানে দাঁড়িয়ে পুলিশ হচ্ছে যে একটু শুনি দাদা, একটু শুনি, এই শেষ করবো, এক্ষুনি শেষ করবো অনুষ্ঠান, একটু শুনে নি, একটু শুনে নি। 11 আগে ঠিক হতো। আরে ঠিক আছে, বুঝলাম তো। এলসি ঠিক করে দিত। আরে দাদা আপনি একটু বসুন না, চুপ করুন না, বলুন না। কিছু বলার যখন নেই তখন চুপ করে বসুন না। কেন এখানে আপনাদের করার নেই, করার নেই, ঢোকার নেই, যাওয়ার নেই, বিধানসভায় বলার নেই। আপনাদের কি আছে দাদা? চুরি করে দল বানাচ্ছেন, আর দুষ্কৃতকারীদের একসঙ্গে নিয়ে দল তৈরি করেছেন, ভাইপো থেকে শুরু করে কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে যুক্ত এই অনুব্রত থেকে শুরু করে একের পর এক নেতারা হচ্ছে যে তৃণমূলের গৌরব দেবব্রত দা প্লিজ 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 একটু 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 শান্ত হতে হবে, একটু শান্ত হতে হবে প্লিজ প্লিজ। দেবব্রত দা 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 প্লিজ দেবব্রত দা দেবব্রত দা গৌরব। আচ্ছা বেশ, বুঝতে পেরেছি প্লিজ প্লিজ প্লিজ। আমি দেবব্রত দা একদম শেষ। আমি জানি না এই এত অশান্তি, এই যে চিৎকার চেঁচামেচি অনুব্রত মণ্ডল যদি বাড়িতে বসে শোনেন, ওনার আবার অন্য কোনো রকম সমস্যা হতে পারে। আমি দেবব্রত দাকে দিয়ে শেষ করবো অনুষ্ঠান। শরীর খুব খারাপ, দেখতে যাবেন শান্তিনিকেতনটা ঘুরে আসতে পারবেন তাহলে। শুনুন, আবার বলছি, একদম এক কথায় দাদা, এক কথায় অনুব্রত মণ্ডল অক্সিজেন কোনো জনপ্রতিনিধি নন, কোনো জনপ্রতিনিধি নন, কোনো সাংসদ নন, বিধায়ক নন। পাঁচজন অফিসারকে তুলে নেওয়া হয়েছে। দেখুন দেখুন, আমি দেবব্রত দা, আপনি হ্যাঁ বা না বলতে পারলেন না। দেবব্রত দা হ্যাঁ বা না বলতে পারলেন না, মানুষটার শরীর খারাপ। বেশ, আজকে সময় শেষ। অরিন্দম দার কাছেও যেতে পারছি না, কারণ একটা টেকনিক্যাল ফল্ট হচ্ছে, আমি কথা বলতে পারছিও না। যাই হোক, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো এবং আমি চাইবো যে খুব দ্রুত অনুব্রত মণ্ডল সুস্থ হয়ে উঠুন, কারণ তাকেও নিশ্চয়ই প্রয়োজন রয়েছে। বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই তার জন্য কিছু ভাবনা চিন্তা করে রেখেছে। দ্রুত সুস্থ হয়ে উঠুন অনুব্রত মণ্ডল। আজকে অনুষ্ঠানের শেষ থেকে এই প্রার্থনা করি।